আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত মতবাদগুলো আলোচনা করব। এর আগের লেকচারে আমি বিবর্তনবাদ সম্পর্কিত লেমার্কের যে নীতিমালাগুলো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই লেকচারে আমি প্রথমে ডারউইনের জীবনী সম্পর্কে আলোচনা করব। চার্লস রবার্ট ডারউইন ইংল্যান্ডের শ্রসবেরি শহরে জন্মগ্রহণ করেন 1809 সালের 12ই ফেব্রুয়ারি। ডারউইনের পিতা ছিলেন রবার্ট ওয়ারিং ডারউইন। তিনি একজন নামকরা চিকিৎসক ছিলেন। ইংল্যান্ডের শ্রসবেরি শহরের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন তার পিতা। শ্রসবেরি শহরেই ডারউইনের লেখাপড়ার জীবন শুরু হয় এবং তার বাল্য শিক্ষা তিনি সেখানেই শেষ করেন। ডারউইনের লেখাপড়া জীবন তেমন কৃতিত্বপূর্ণ ছিল না। তিনি তেমন মেধাবী স্টুডেন্ট ছিলেন না। আমরা মেধাবী বলতে যেটা বোঝাই আর কি, যে লেখাপড়ায় ভালো এরকম, মানে ডারউইন লেখাপড়া করতে তার ভালো লাগতো না। লেখাপড়ার প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না। লেখাপড়ার চেয়ে তিনি কুকুর পোষা, শিকার করা, ভাইকে রসায়নাগারে সহায়তা করা, এই সমস্ত কাজেই তিনি ব্যস্ত থাকতেন। কিন্তু ডারউইনের এই সমস্ত কর্মকাণ্ড তার পিতাকে খুবই ব্যথিত করতেন। কারণ তার পিতা চাইতেন যে ডারউইনও তার পিতার মতো একজন চিকিৎসক হোক। এবং চার্লস রবার্ট ডারউইনের পিতা উনি তার ভিতরে চাহিদাটা এত ব্যাপক ছিলেন যে তিনি চিন্তা করলেন যে আমি আমার ছেলেকে মেডিকেল কলেজে ভর্তি করে দিব। এরপরে 1825 সালে তিনি তাই কাজ করলেন। এডেনবার্গের একটি চিকিৎসালয়ে তাকে ভর্তি করে দিলেন। কিন্তু দেখা গেল যে 2 বছর শেষ হতে না হতেই ডারউইন ওই লেখাপড়া ছেড়ে তিনি বাড়িতে চলে এলেন। তখন তার পিতা খুবই ব্যথিত হলেন এই বিষয়টিতে, যে না, ছেলেকে তো ডাক্তার বানানোর জন্য তিনি মেডিকেল কলেজে ভর্তি করে দিলেন, সে লেখাপড়া করলেন না, চলে আসলেন। 2 বছর না যেতেই তিনি চলে আসলেন। তখন তিনি চিন্তা করলেন যে এখন কী করা যায়। কিন্তু ডারউইন যখন ওই মেডিকেল কলেজে পড়েন, সেখানে বেশ কয়েকজন বিজ্ঞানীর সাথে তার খুব ভালো সখ্যতা তৈরি হয় এবং ওই প্রফেসররা তাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। ওই সময় মানে ওই মেডিকেল কলেজে পড়ে এডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে তার খুব ভালো সখ্যতা তৈরি হয় এবং তাদের কাছ থেকে তিনি অর্থাৎ ওই চিকিৎসার পরিবর্তে তিনি একজন প্রাণীবিদ অর্থাৎ প্রাণীবিজ্ঞানের প্রতি তার ব্যাপক আগ্রহ তৈরি হয় এবং তিনি একজন নিজেকে প্রাণীবিদ হিসেবে তৈরি করার জন্য তার আগ্রহের কথা ব্যক্ত করলেন তার বাবার কাছে। কিন্তু তার বাবা এই বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখালেন না। তখন তিনি চিন্তা করলেন যে প্রাণীবিদ এগুলো হওয়ার দরকার নেই, ডারউইন বরং সে একজন ধর্মযাজক হোক। যেহেতু ওই ইংল্যান্ডের ওই সময় একজন ধর্মযাজকের প্রচণ্ড সম্মান ছিল, যে তাকে ধর্মযাজক হিসাবে তার বাবা তাকে দেখতে চাইলেন। আমাদের বর্তমান সোসাইটিতে কিন্তু এরকম, মানে মুসলিম সমাজে যে দেখা যায় যে ছেলেটা লেখাপড়া ভালো করে তাকে বাবা মা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য উঠে পড়ে লাগে। আবার যে ছেলেটা লেখাপড়া করতে চায় না, দুষ্টামি করে, তাকে চিন্তা করে যে তাকে মাদ্রাসায় দিয়ে দেই, সে একজন ভালো ধার্মিক লোক হোক, মানুষকে ধর্ম প্রচার করবে, এটা সম্মানের বিষয়। ঠিক মানে বিষয়টা এরকমই আর কি তাদের জন্য। ওই সমাজও ঠিক এরকমই ছিল যে ধর্মযাজক যে হবে, যে ছেলেটা দুষ্ট তাকে ধর্মযাজক বানিয়ে দিলে সে হয়তো ভালো হবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তাই তখন তার বাবা করলেন কি, তাকে ইংল্যান্ডের শ্রসবেরি শহর থেকে তাকে নিয়ে এসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করে দিলেন এবং ধর্মতত্ত্বের উপরে তাকে ভর্তি করে দিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এবং 1831 সালে তিনি ধর্মতত্ত্বের উপরে তিনি স্নাতক পাশ করেন এবং সেখানে কিন্তু এই ধর্মতত্ত্বের উপরে তিনি খুব ভালো মেধাবৃত্তির পরিচয় দেন। তার রেজাল্ট অনেক ভালো ছিল। কিন্তু ডারউইন মনে করতেন যে আমার জীবনের সবচেয়ে খারাপ সময়টা ছিল ওই বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের উপরে লেখাপড়া করা। এটা তার কাছে তেমন ভালো লাগতো না এবং তিনি মনে করেন যে না, এই যে আমার সময় অপচয় হয়েছে। কিন্তু তার একটা কাজ হয়, সেটা হচ্ছে যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় তিনি বেশ কিছু বিজ্ঞানীদের মানুষের সাথে, ডারউইনের আবার একটা ভালো গুণ ছিল যে মানুষের সাথে তার মিশার প্রবণতাটা খুব ভালো ছিল। এই কারণে ভালো ভালো অনেক বিজ্ঞানীরা তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, তাদের কাছে তিনি যাইতেন।
তো একটা কাজ তার হয় যে এডিনবার্গ মেডিকেল কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ভালো ভালো বিজ্ঞানীদের সাথে তার সখ্যতা ছিল। এদের মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর হ্যান্সলর, স্টিফেন হ্যান্সলর, এবং একজন বিশিষ্ট প্রাণী বিজ্ঞানী ডক্টর অ্যাডাম সেজউইক, এই দুইজন বিজ্ঞানীর সাথে চার্লস রবার্ট ডারউইনের ব্যাপক সখ্যতা তৈরি হয় এবং তাকে খুব স্নেহ করতেন। বিজ্ঞানী হ্যান্সলর এর সাথে, তবে ডারউইনের ডক্টর হ্যান্সলরের সাথে অর্থাৎ ডক্টর স্টিফেন হ্যান্সলর, ওনার সাথে ডারউইনের সখ্যতাটা ছিল ডারউইনের জীবনের একটি মাইল ফলক। কারণ ওই সময়ে তিনি ওই হ্যান্সলর চিন্তা করেন, যদিও তিনি একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং তিনি একজন নিসর্গবিদ হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন ওই সময়। তিনি 1831 সালে 27 ডিসেম্বর পৃথিবী ভ্রমণের জন্য তিনি একটি বিশাল জাহাজে করে পৃথিবী ভ্রমণের জন্য বের হওয়ার তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এবং ডক্টর হ্যান্সলর চাচ্ছিলেন তার সাথে একজন মেধাবী তরুণ একজনকে পছন্দ করার জন্য। তিনি তখন ওই চার্লস রবার্ট ডারউইনকে পছন্দ করেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তারা যে জাহাজে করে পৃথিবী ভ্রমণে বের হয় সেই জাহাজটির নাম ছিল HMS বিগল। এই জাহাজের মাধ্যমে তারা পৃথিবী ভ্রমণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন। এবং ওই সময় ডক্টর হ্যান্সলর চার্লস রবার্ট ডারউইনকে তিনি পছন্দ করেন, বেছে নেন, যে তাকে প্রস্তাব করেন যে সে তার সাথে যাবে কিনা। আর ডারউইনেরও এই ঘোড়া শিকার করা এগুলোর প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। এবং ডক্টর হ্যান্সলরও এটা বুঝতে পারছিলেন যে ডারউইনের আসলে এই বিষয়গুলোর প্রতি তার আগ্রহ অনেক, তাই তিনি ডারউইনকে নিতে চাইলেন এবং ডারউইনও তিনি রাজি হয়ে গেলেন। সেই সময় ডক্টর হ্যান্সলরের সাথে ডারউইন পৃথিবীর বেশ কিছু দ্বীপাঞ্চল, বিশেষ করে মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া অঞ্চলে অর্থাৎ পৃথিবী নিরক্ষীয় অঞ্চল বরাবর প্রশান্ত মহাসাগরে যে দ্বীপগুলো ছিল, যেমন কেপ ভার্দে, আটলান্টিক দ্বীপপুঞ্জ, আটলান্টিকের অনেক দ্বীপপুঞ্জ, সেন্ট হেলেনা দ্বীপ এবং আটলান্টিকের আশেপাশে অনেক বড় দ্বীপ তিনি ঘোরেন। এবার প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চলে তাহিতি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, তাসমেনিয়া, মালদ্বীপ, মরিশাস, ব্রাজিল, গ্যালাপাগোস, পাপুয়া নিউ গিনি, যে এই সমস্ত দ্বীপগুলো আছে, সুদীর্ঘ 5 বছর তারা পরিভ্রমণ করেন, একটানা 5 বছর পরিভ্রমণ করেন। এই পরিভ্রমণকালে চার্লস রবার্ট ডারউইন দ্য প্রিন্সিপাল অফ জিওলজি একটি গ্রন্থ পড়ার সুযোগ পান এবং তার পরিভ্রমণ থেকে যত তথ্য উপাত্ত, যত জীবাশ্ম ছিল, তিনি এগুলো সংগ্রহ করে নিয়ে আসেন। 1836 সালে অক্টোবর মাসে জাহাজটি ওই ইংল্যান্ডের শ্রসবেরি শহরে ফিরে আসে। ডারউইন সে 5 বছর তার যাত্রার অভিজ্ঞতা শেষে তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন ওই বিষয়গুলোর উপর। এবং 1838 সালে তিনি বিয়ে করেন, তার চাচাতো বোন ইমা ওয়াইজ উডকে তিনি বিয়ে করেন। এবং ওই একই বছরে তিনি জিওলজিক্যাল সোসাইটি অর্থাৎ ইংল্যান্ডের জিওলজিক্যাল সোসাইটির তিনি সেক্রেটারি হিসাবে অর্থাৎ সাধারণ সম্পাদক হিসাবে তিনি নির্বাচিত হন। এবং তিনি 1841 সাল পর্যন্ত তিনি এই সুনামের সাথে এই পদে তিনি বহাল ছিলেন। 1839 সালের অক্টোবরের দিকে তার গবেষণালব্ধ যত ফলাফল অর্থাৎ তার ওই 5 বছর অভিজ্ঞতা সম্মিলিত এবং পরবর্তীতে তিনি আরও বিভিন্ন ধরনের গ্রন্থ রচনার মাধ্যমে তিনি বেশ কিছু জার্নাল লিখেন এবং এগুলো জার্নাল অফ রিসার্চ, তখন ইংল্যান্ডের এক বিখ্যাত সাময়িকে তিনি তার এই জার্নালগুলো প্রকাশিত হয়। এ সময় বিখ্যাত বিজ্ঞানী ডক্টর চার্লস লয়েল নামক একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, ওনার সাথে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত হন এবং ওনার সাথে যৌথ সম্পাদনায় তিনি এই জার্নালগুলো তিনি জার্নাল অফ রিসার্চ লন্ডনের এই বিখ্যাত এই জার্নালে প্রকাশ করেন যৌথ সম্পাদনায়। এরপর চার্লস রবার্ট ডারউইন তিনি বেশ অসুস্থতার জন্য তিনি লন্ডন ছেড়ে চলে যান এবং জননিরবচ্ছিন্ন জীবনযাপন করেন সুদীর্ঘকাল, প্রায় 20 বছরের মতো তিনি সুদীর্ঘকাল তিনি একদম পুরা জননিরবচ্ছিন্ন হিসাবে তিনি একটা নির্দিষ্ট জায়গায় চলে গিয়ে একা একা বসে থাকেন। কিন্তু সেখানে বসে থাকেন না, ওখানে তিনি বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি লেখা শুরু করেন। 5 বছরের গবেষণা, তার ওই 5 বছর জীবনে যে পরিভ্রমণের যে তার ইতিহাস, তার যে অভিজ্ঞতা,
এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি লিখেন এবং তিনি লেখাপড়া গবেষণার কাজে ওই সময়টা প্রচণ্ডভাবে তিনি ব্যয় করেন। এরপর তিনি 1838 সালে ইংরেজ অর্থনীতিবিদ এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টি ম্যালথেসের জনসংখ্যা তত্ত্ব বইটি তিনি অধ্যয়ন করেন এবং এই বইটি পড়ে প্রাকৃতিক সংঘাত কীভাবে জীবের অস্তিত্ব নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে তিনি প্রথম এবং খুব ভালোভাবে অভিহিত হন এবং গ্রন্থটি ডারউইনের চিন্তা চেতনার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে এবং তার এই যে ওই 5 বছরের গবেষণায় তিনি যে বিভিন্ন ধরনের প্রাণী দেখেছেন, তাদের বিভিন্ন জীবাশ্ম সংগ্রহ করেছেন এবং প্রাণীদের যে তিনি স্ট্রাগল, অস্তিত্বের জন্য যুদ্ধ, এই বিষয়গুলো তার এই বইটির সাথে তিনি এই চিন্তাগুলোকে মিলানোর চেষ্টা করেন এবং সামগ্রিকভাবে তিনি এই যে প্রাকৃতিক নির্বাচন, ডারউইনের যে বিখ্যাত যে গ্রন্থটি ন্যাচারাল সিলেকশন এবং হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, প্রাণী টিকে থাকার যে সংগ্রাম, এটার উপরে তিনি ব্যাপক গবেষণা করেন। পরবর্তীতে তিনি এ সম্পর্কে আরও অনেক তথ্য সংগ্রহ করেন। এসব তথ্যপাত্রের ভিত্তিতে 1844 সালে তিনি প্রাকৃতিক নির্বাচন তথ্য নামক একটি বই প্রকাশ করেন 230 পৃষ্ঠার এবং এই বইটি পরবর্তীতে ডারউইনের এই যে বিবর্তনবাদ সম্পর্কিত যে তার নীতিমালাগুলো, এই নীতিমালাগুলো সবগুলোর সমন্বয়ে তিনি এই ন্যাচারাল সিলেকশন থিওরিটি রচনা করে থাকেন। এরপরে 1854 সালে তার এই থিওরিটি সাইরিপিডিয়া নামক এই মানে যে তথ্যকোষ, সেখানে এটি প্রকাশিত হয় ইংল্যান্ডের এবং তিনি তার অরিজিন অফ স্পিসিস তথ্যটি পিছনে অধিকাংশ সময় ব্যয় করে থাকেন। মানে নতুন প্রজাতির সৃষ্টি অর্থাৎ ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত যে মেইন তথ্য থিওরি, সেটা হচ্ছে যে অরিজিন অফ নিউ স্পিসিস এবং এটার পিছনে তিনি তার জীবনের সবচেয়ে বেশি সময় ব্যয় করেন। যাই হোক, 1858 সালে তিনি আলফ্রেড রাসেল ওয়ালেস নামক একজন ইংরেজ নিসর্গবিদ, আমরা আলফ্রেড রাসেল ওয়ালেসের নাম শুনছি, যিনি পৃথিবী প্রাণী ভৌগোলিক অঞ্চলকে 5টা ভাগে ভাগ করেন। ওয়ালেসের লাইন রক্ষরেখা তিনি আবিষ্কার করেন, একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, ওনার সাথে তার সাক্ষাৎ হয় এবং অতঃপর চার্লস লয়েজ এবং হুকারের পরামর্শক্রমে তিনি লন্ডনের লিনিয়ান সোসাইটির যৌথ সভায় একটি যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করেন। সেটা কি, যে তিনি তার যে গবেষণালব্ধ প্রাকৃতিক তথ্যটি তিনি ওই লিনিয়ান সোসাইটিতে যৌথ সভায় তিনি তার ওই অরিজিনাল স্পিসিস তথ্যটি প্রকাশ করেন। এরপর 1859 সালের 24 নভেম্বর অরিজিন অফ নিউ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই শিরোনামে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভিদ বিজ্ঞানী আশাগ্রেকে লেখা একটি চিঠিতে তিনি তার এই পাণ্ডুলিপিটি তিনি প্রকাশিত করেন। বিবর্তনবাদের যৌক্তিক প্রদর্শনে ডারউইনের সুনাম সাথে সাথেই পুরো আমেরিকাতে একদম পুরো রাতারাতি তিনি সেখানে তিনি একজন জনপ্রিয় লেখক হয়ে ওঠেন এবং মানুষের কাছে এটা ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা, বিজ্ঞান মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায় আমেরিকায় এবং সাধারণ মানুষের কাছেও তার এই প্রাকৃতিক নির্বাচন তথ্যটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। যাই হোক, এটাই ছিল ডারউইন সম্পর্কিত মোটামুটি তথ্য। 1882 সালে 29 এপ্রিল 73 বছর বয়সে চার্লস রবার্ট ডারউইন তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তাকে সমাহিত করা হয়। আপনারা জানেন যে এখানে ইংল্যান্ডের যত বিখ্যাত ব্যক্তিবর্গ আছে তার সবাই শুয়ে আছে, স্যার আইজাক নিউটন, শেক্সপিয়ার সহ আরও অনেক বিখ্যাত বিজ্ঞানীদের কবর রয়েছে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। মূলত এটাই ছিল ডারউইনের জীবনী। আর কি আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা ডারউইনের জীবনী সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করেছি, কারণ বিবর্তনবাদ বুঝতে গেলে ডারউইনের জীবনী সম্পর্কে কিছুটা জানতে হবে। আমরা নেক্সট ক্লাসে ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত বাকি তথ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।